সালামু আলাইকুম জনগণ, আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো, আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে থাকি, আমরা যারা দীর্ঘদিন বাংলাদেশ থেকে দূরে আছি, আমরা আমাদেরকে নিয়ে বিএনপির পরিচিত মুখ প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট সম্ভবত তিনি এমপি ছিলেন যতটুকু সংবাদ মাধ্যম থেকে পাওয়া যায়। তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে প্রবাসীদের আবার কিসের ভোটের অধিকার, প্রবাসীরা তো বিদেশে যায়, তাদের বাপদাদার সম্পদ বিক্রি করে বিদেশে যায়, দেশে টাকা পাঠানো এটা তাদের দায়িত্ব, তার পরিবার ভালো চলবে, ভালো খাবে, সেটাই তার দায়িত্ব, এতটুকুই, তার আবার ভোটের অধিকার কিসের। এই প্রসঙ্গে আমি আসলে আমার ভিডিওটা হয়তো দেরি হয়ে যাচ্ছে, তারপরেও এই প্রসঙ্গে দেরিতে কথা বলার কারণ হলো, আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল সংবাদ সময়ে সময়ে ভাইরাল হয়, সেই সংবাদগুলো সময় সময় তাদের রূপ পরিবর্তন করে এবং সেটা রোড পরিবর্তন হয়। এজন্য আমিও অপেক্ষা করছিলাম যে এই বিষয়টা নিয়ে আমাদের বর্তমান সময়ের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, কোনো বিবৃতি দেওয়া হয় কিনা, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাইনি, কোনো ব্যবস্থা নিতেও তাদেরকে আমরা দেখিনি। তো এখানে আমরা শুরু করি। আজকের দিন পর্যন্ত সর্বশেষ গণনা হিসেব অনুযায়ী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,48,00,000 বেশি প্রবাসী আছে। 1,48,00,000 বেশি প্রবাসীর মধ্যে আমাদের বড় দলের যিনি বর্তমান সময়ের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজে একজন প্রবাসী। আমি জাস্ট মনে করিয়ে দিলাম। তো তার এই বক্তব্যে আমাদের কিছু কথা আছে। আমরা যারা প্রবাসে আছি, আমরা জানি, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও ক্ষমতা অধিগ্রহণের পরপরই তিনি সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং জুলাই আন্দোলনে আমরা যারা প্রবাসী আমরা একটা অবদান রেখেছিলাম, যেটা হলো রেমিটেন্স শাটডাউন। আমরা প্রবাস থেকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে ওই সময়ও এখনও যদি আপনারা রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নিজে প্রবাসীদেরকে অনুরোধ করেছিলেন যেন ব্যাংকিং খাতে টাকা পাঠানো হয়, এবং তার একজন মন্ত্রী, সম্ভবত যদি ভুল না করে থেকে পলক হয়তোবা, যিনি টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, তিনিও ক্যামেরার সামনে এসে প্রবাসীদেরকে অনুরোধ করেছিলেন বারবার রেমিটেন্স পাঠানোর জন্য। ওই সময়ে আমাদের এই পদক্ষেপটা সরকারকে খুব ভালোভাবে সমস্যায় ফেলেছিল এবং সরকারকে ভাবতে বাধ্য করেছিল প্রবাসীদেরকে নিয়ে। পরবর্তী সময়ে আমরা বর্তমান সময়ে যে সরকারটি ক্ষমতাসীন আছেন, তাদের পক্ষ থেকে আমরা বারবার প্রবাসীদের জন্য ধন্যবাদমূলক কথা শুনেছি। তারা বারবার প্রবাসীদেরকে স্মরণ করেন এবং ধন্যবাদ জানান। দেখেন, আমাদেরকে খুব বেশি একটা সুযোগ সুবিধা দেওয়া হয় না। বিদেশে একটা প্রবাসী যদি মৃত্যুবরণ করে, তার লাশটা দেশে নেওয়ার জন্য তার নিজ খরচে নেওয়া লাগে। বিদেশে আমরা যদি একটা সরকার পক্ষের যে কোনো একটা সুবিধা নিতে যাই, বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে, কোনো আইনি জটিলতার ক্ষেত্রে, সেখানেও আমরা বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে, সেই অ্যাম্বাসিগুলোতে হেনস্থার শিকার হই। তবে তারপরেও দেশ থেকে যদি কোনো দলের প্রধান, যদি কোনো দলের নেতা বা নেত্রী অ্যাটলিস্ট ধন্যবাদমূলক একটা বক্তব্য দেয়, প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে একটা বক্তব্য দেয়, এটাতে আমরা খুশি থাকি। এই পরিস্থিতিতে যখন প্রবাসীরা দিনের পর দিন পরিশ্রম করে টাকা ইনকাম করে দেশের মাটিতে প্রেরণ করছে, আমরা যদি ভুল না করে থাকি, দেশের যেই অর্থনৈতিক স্তম্ভগুলো, তার মধ্যে সবচাইতে শক্তিশালী একটা স্তম্ভ হলো প্রবাসী রেমিটেন্স। তিনি বলেছেন প্রবাসীরা টাকা পাঠাবে, এটা তাদের দায়িত্ব। ঠিক আছে, আমি টাকা পাঠাবো, আমি আমার পরিবার পালতে হবে, এটা বাস্তবতা, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের চলাফেরার খরচ দিতে হবে। ওকে, আমরা ব্যাংকিং খাতে পাঠাবো না, টাকা পাঠাবো না, আমরা হুন্ডিতে পাঠাবো। এখনও যদি হুন্ডিতে টাকা পাঠানো শুরু হয়, প্রত্যেক দিনে, প্রত্যেক মাসে শত শত কোটি টাকা হুন্ডিতে পাঠানো সম্ভব। ইটস পসিবল, কোয়াইট পসিবল। যেই প্রবাসীরা জুলাই আন্দোলনে যখন বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক টোটালি বন্ধ করে দেওয়া হয়, ঠিক তখনই প্রবাসীরা প্রবাস থেকে কন্টিনিউয়াসলি যে সকল গণমাধ্যমগুলো লাইভ ছিল, সেই গণমাধ্যমগুলোর থেকে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে, আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে আমি
অনলাইনে প্রচার করেছি এবং তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। এবং আমি আমার নিজের ফেসবুকে আমি যদি মেসেঞ্জারটা খুলি আমি দেখাতে পারবো, আমার খুব কাছের মানুষও 2-4 জন আমাকে যখন 5 তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে যায়, ঠিক পরবর্তী সময়ে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছে যে আমরা যখন নেটওয়ার্ক বন্ধ ছিল তখন আমি এখান থেকে মোবাইল ফোনে কল করে, টাকা খরচ করে কল করে খবর নিয়েছি, খবর প্রচার করেছি, বিশ্ববাসীকে দেখিয়েছি কি হচ্ছে দেশে, কি করছে সেই সময়ের স্বৈরাচার সরকার। আর আজকে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে, বিএনপির একজন পরিচিত মুখ হয়ে, অতীতে আপনি সংসদ সদস্য ছিলেন, হয়তোবা আগামীকাল ভবিষ্যতেও আপনি সংসদ সদস্যের পদ বাগিয়ে নেবেন, সংসদ সদস্য হওয়ার লাইনে দাঁড়াবেন, সেই পর্যায় থেকে আপনি প্রবাসীদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারেন না। আমি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, আমাকে যারা ফলো করছেন, আমাকে যারা দেখছেন, অ্যাটলিস্ট 2-4-5 জন যারাই দেখছেন, তাদের সবার কাছে অনুরোধ করব, যদি কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের কেন্দ্রীয় পর্যায়ে এই সংবাদটুকু পৌঁছে দিন। যদি প্রবাসীদের, আমরা যতটুকু সংবাদ পেয়েছি, এই আগামী নির্বাচনে হয়তোবা প্রবাসীদের ভোট দেওয়ার একটা সুবিধা দেওয়া হবে। যদি প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হয়, আপনাদের এই বক্তব্যটির কারণে, এই একটি বক্তব্য আপনাদের কয়টি ভোট থেকে দূরে রাখবে। আর যদি আপনারা যদি মনে করে থাকেন যে 1,48,00,000 খুব বড় একটা ফ্যাক্টর না, তবে ভুলে গেলে চলবে না যেই প্রবাসীটা বিদেশে আছে, প্রবাসে আয় রোজগার করে, যেই প্রবাসীটা টাকা পাঠায় তার মায়ের কাছে, তার বাবার কাছে, তার পরিবারের কাছে, তার পরিবারে 2টা 3টা 4টা 5টা, কারো পরিবারে 6-7টাও ভোট আছে। অতএব আপনাকে যদি আমার পরিবারের কাছে, প্রবাসীর পরিবারের কাছে ভোটের জন্য যাইতে হয়, তাহলে সর্বপ্রথমে সবার জনসম্মুখে এসে আপনার এই নেত্রীকে ক্ষমা চাইতে হবে। আপনাদের দলের থেকে, দলের স্থায়ী কমিটি থেকে, দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে এই নেত্রীকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করতে হবে। এই নেত্রীকে আপনাকে বলতে হবে যে আপনি যে মন্তব্যটি করেছেন প্রবাসীদেরকে নিয়ে, সেই মন্তব্যটি ভুল ছিল এবং সেটা আপনার অন্যায় হয়েছে। আমি আমার যারা ফলোয়ার, আমাকে যারা দেখছেন, যারা দীর্ঘদিন যাবত দেখে আসছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই আওয়াজটি পৌঁছে দিন। আপনার পরিচিত, যদি বিএনপির রাজনীতি যারা করে, যারা বিএনপির দলীয়ভাবে দলের ভালো চায়, যারা দলকে ভালোবাসে, তাদের কাছে পৌঁছে দিন, যেন এই সংবাদটা বিএনপির নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত পৌঁছে যায় যে যেই মন্তব্যটি তিনি করেছেন, পাপিয়া যিনি এই মন্তব্যটি করেছেন, তাকে সর্বসম্মুখে এবং জনতার সামনে ক্ষমা চাইতে হবে এবং সকল প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে যে এ ধরনের আমার মন্তব্যটা ভুল ছিল। প্রবাসীদের অবদান অবশ্যই আছে। আমরা যেমন পরিবারের জন্য টাকা পাঠাই, আমরা পরিবারের জন্য টাকা তো হুন্ডিতেও পাঠাতে পারি, আমরা ব্যাংকিং খাতে কেন পাঠাবো? আমরা দেশের প্রতি আমাদের মায়া আছে, ভালোবাসা আছে, সেজন্যই আমরা ব্যাংকিং খাতে টাকা পাঠাই। আপনারা ভুলে যাচ্ছেন যে জুলাই আগস্টের আন্দোলনের সময়ও বিগত সরকার প্রধান নিজে অনুরোধ করেছেন প্রবাসীদেরকে ব্যাংকিং খাতে টাকা পাঠানোর জন্য, যখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা টালমাটাল, রিজার্ভ যখন ধরে রাখা যাচ্ছে না, তখন বারবার প্রত্যেকটা সময়ে বিশেষ করে প্রবাসীদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, প্রবাসীদেরকে বলা হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছে, ইভেন সর্বশেষ পর্যায়ে প্রবাসীদেরকে হুমকি দেওয়া হয়েছে, যদি ব্যাংকিং লাইনে টাকা না পাঠান তাহলে আপনার পাসপোর্ট ব্লক করে দেওয়া হবে, আপনাকে অমুক করা হবে, তমুক করা হবে, এয়ারপোর্টে অ্যারেস্ট করা হবে। প্রবাসীদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই প্রবাসীদেরকে। আর যদি আগামী নির্বাচনে প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়া হয়, তাহলে সেই জায়গা থেকে 1.5 কোটি ভোটের পাশাপাশি দেশে যদি আমরা 3টি ভোট প্রত্যেকটা প্রবাসীর মাথা পিছু ধরি, তাহলে 4.5 কোটি, তার মানে টোটাল 4টা ভোট, 6 কোটি ভোট আপনারা হারাবেন। 6 কোটি ভোট আপনারা হারাবেন। অতএব এই নেত্রীকে সরাসরি বাংলাদেশের যতগুলো প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, সবার কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে। এটাই আমাদের দাবি। তিনি ভুলেই গেছেন, তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, তিনি ভুলেই গেছেন যে তার নিজের নেতা এবং নেতার ওয়াইফ, ফ্যামিলি, তারাও প্রবাসে। তিনি তার বক্তব্যে আরও বলেছেন যে আমরা রাজনীতি করতে গিয়ে পুলিশের প্রহারের শিকার হই, বিভিন্ন মামলা হামলার শিকার হই। রাজনীতি করতে বলেছে কি আপনাকে? আপনাকে কেউ ফোর্স করেছে রাজনীতি করার জন্য? আপনি না করলে হাজারো মানুষ আছে রাজনীতি করার মতো, আপনার মতো পাপিয়া হাজারো আছে।
রাজনীতি করার জন্য? আপনাকে কে বলেছে মাঠে গিয়ে পুলিশের প্রহার সহ্য করতে? আপনার চাহিদা আছে। আপনি রাজনীতিতে যদি একটা এমপি পদ বাগিয়ে নিতে পারেন, দলীয় একটা পদ বাগিয়ে নিতে পারলে আপনি অনেক দিক থেকে দুর্নীতি করতে পারবেন। এজন্য আপনি রাজনীতিতে এসেছেন, এজন্য আপনি পুলিশের প্রহার সহ্য করতে হয়। কেন? সাধারণ মানুষ তো পুলিশের প্রহার সহ্য করে না, কেন করবে? একজন দিনমজুর সে পুলিশের প্রহার কেন সহ্য করবে? সে তো রাজনীতিবিদ না, তার তো রাজনীতি থেকে কিছু পাওয়ার নেই। তিনি একজন নাগরিক, তার একটা নাগরিক অধিকার ভোট। অতএব আমিও বাংলাদেশের একজন নাগরিক, আমারও একটা নাগরিক অধিকার ভোট। অতএব পরিশেষে এটাই বলবো, এই নেত্রীকে অবশ্যই অবশ্যই পাপিয়া, যিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, হয়তোবা বয়সের ভারে তিনি ভুলভাল বকে দিয়েছেন, এজন্য তাকে অবশ্যই জনসম্মুখে এসে প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে। এটাই আমার দাবি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।